আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ চান নাহিদ। দ্বিতীয় দিনের জেরা ভুক্তভোগী অভিযোগ করলে দলটির বিচার সম্ভব বলছে প্রসিকিউশন। খুলনায় নগরীতে বাস্তুহারা কলোনিতে গণপূর্তের উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র। পুলিশ এলাকাবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক। শিক্ষার্থীদের চাপে পোষ্য কোটা স্থগিতের প্রতিবাদে রাবি শিক্ষকদের কর্মবিরতি। বিকেলে সিন্ডিকেটের জরুরি সভা, উচ্ছ্বাস নেই রাকসু প্রচারে। সাবেক ভূমিমন্ত্রীর ভারতসহ নতুন 5 দেশে সম্পদের সন্ধান। রেড নোটিশ জারির উদ্যোগ। প্লট জালিয়াতির রেহানা পরিবারের 3 মামলায় সাক্ষ্য। হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হবে প্রাণময়ী। জাগো জাগো। এবং মহালয়ার ভোরে চণ্ডীপাঠে দেবী দুর্গাকে মর্তে আহ্বান। দেবী পক্ষের সূচনায় মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ। 7 দিন পর মহাষষ্ঠী। অনেক আনন্দ লাগছে এবং সেই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। আর এই কারণে আমাদের মহালয়া দেবীর আগমন উপলক্ষে দেবীকে আমরা আজ থেকে বরণ করে নিলাম। সবাই মিলে আমরা যেন খারাপটাকে ধ্বংস করে ভালো শক্তি, শুভ শক্তিকে জাগ্রত করতে পারি, এটাই আমার মায়ের কাছে প্রার্থনা। সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক শুভেচ্ছা। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইরা আছি এবং আমি নাজমুস সাকিব। জুলাই আগস্টে হত্যাকাণ্ডের অপরাধে শুধু শেখ হাসিনা নয়, পুরো আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করার দাবি জানান জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। শুধু দলীয় কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে প্রতিরোধ করা যাবে না, বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগ দোসরদের নিষিদ্ধ করতে হবে বলেও জানান নাহিদ ইসলাম। ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে দেয়া জবানবন্দির ওপর দ্বিতীয় দিনের জেরা শেষে এসব জানান তিনি। বিস্তারিত রাব্বি হোসেনের প্রতিবেদনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামই হবেন শেখ হাসিনার মামলার শেষ সাক্ষী, কিন্তু শেষ হয়েও হলো না শেষ। রোববার জানা যায় এই মামলায় আরও 2 জনের সাক্ষ্য নেবেন ট্রাইব্যুনাল। এদিন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবীর জেরার মুখে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের সময় ব্যক্তি নাহিদকে গুম ও নির্যাতনের জন্য ট্রাইব্যুনালে আসেননি, সমগ্র জাতির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য সাক্ষ্য দিতে এসেছেন তিনি। আজকে এখানে নাহিদ ইসলাম সাহেব সাক্ষী দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে দল হিসাবে আওয়ামী লীগের অপরাধের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে, তারও বিচার হতে পারে। ডেফিনেটলি আইনে সেই সুযোগ আছে। এখন ট্রাইব্যুনাল এবং তদন্ত সংস্থা এখানে যদি আমাদের কাছে সরাসরি কেউ অভিযোগ করে তাহলে সুবিধা হয় সেটার তদন্ত করার জন্য। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা সরকারের পতন ছিল বৈধ, তার সঙ্গে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল না বলেও জানান নাহিদ ইসলাম। শান্তিপূর্ণ জুলাই আগস্টের আন্দোলনে গুলি চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। আওয়ামী লীগের বিচার ইস্যুতে বলেন, ব্যক্তি শেখ হাসিনা নয়, রাজনৈতিক অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে, সেই সুযোগ রয়েছে ট্রাইব্যুনালে। সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না, বিচারিক প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধের দাবি জানান তিনি। শুধু বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে
এই অপরাধ, এই মানবতাবিরোধী অপরাধ গণহত্যার ইতিহাসে লেখা হয়ে থাকবে এবং এই মামলায় এখন পর্যন্ত এটা ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে আসামি করে এই মামলা চলমান আছে বা বিচারটা হয়তো আসবে, কিন্তু আমি মনে করি যে এটা শুধু ব্যক্তির সংগঠিত অপরাধ নয়, বরং এটা রাজনৈতিক অপরাধ। ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। ট্রাইব্যুনালের শেষ সুযোগ আছে। এদিন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৬ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। হাজির করা হয় গ্রেপ্তার ৬ আসামিকে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। খুলনা নগরীতে বাস্তুহারা কলোনিতে গণপূর্তের উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশ এলাকাবাসীর সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক। তোপের মুখে উচ্ছেদ অভিযান শেষ না করেই পিছু হটে প্রশাসন। স্থানীয়রা বলছেন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করতে দেয়া হবে না। রামিম চৌধুরীর প্রতিবেদন। দশকের পর দশক জায়গা দখল করে গড়ে ওঠা বসতি উচ্ছেদ করতে গিয়েই বাধার মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। খুলনার মজগুনি বাস্তুহারা কলোনির স্থানীয়রা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। একসময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে রোববার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে খুলনার মজগুনি বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের নামে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর। অভিযান শুরু না হতেই টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন বাসিন্দারা। ভেঙে দেওয়া হয় এক্সিভেটর। সকাল 10টার পর পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত হয় প্রায় অর্ধশতাধিক। স্থানীয়দের দাবি পুনর্বাসন ছাড়া তাদেরকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। রোহিঙ্গা যদি বাস করতে পারে, আমরা তো বাংলাদেশের নাগরিক। এই 200 বা 170+ পরিবার, এদেরকে একটু সরে নেওয়ার জন্য আমাদের মিনিমাম সময় দেন। আমাদের অকৃতভাবে এই হাউজিং এর কিছু কর্মকর্তা আমাদের উপর লাঠিচার্জ করছে। এরা নিজের হাউজিং এর লোক, তারা এসে এদের উপর লাঠিচার্জ করছে। তাদের সহযোগী পুলিশও আমাদের উপরে লাঠিচার্জ করছে। আমাদের বাসস্থান কিভাবে কি ফাঁকা থাকবে সেটা সরকারের পক্ষ থেকে আমরা চাই। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়। পুলিশ বলছে পরিস্থিতির এড়াতে বেলা 12টার দিকে ঘটনাস্থল ত্যাগ করেন পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা। নির্দিষ্ট শিডিউল অনুযায়ী আজকে অভিযানটা পরিচালনা করা হয়। পরবর্তীতে সকালবেলা প্রথমে যখন আসা হয় তখন আমাদের ম্যাজিস্ট্রেট ওনারা উপস্থিত ছিলেন। তারা তাদেরকে ব্রিফ করে, আমরা ব্রিফ করি। আমরা যখন উচ্ছেদের উদ্দেশ্যে রওনা করি, ভিতরে যাওয়ার চেষ্টা করি, এর প্রেক্ষিতে তারা ইটপাটকেল ছুটতে থাকে এবং আমাদের অনেকেই আহত হয়। আমরা পরবর্তীতে ব্যাক আসি। খুলনার মজগুনির বাস্তুহারার 2 একর জায়গায় বাস করছেন প্রায় 200 পরিবার। 1987 সালে গৃহায়ন কর্তৃপক্ষ পাশের এই জায়গাটি লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করে। 35 বছর পার হলেও এখনো জায়গা বুঝে পাননি 42 প্লট মালিকরা। এর আগেও বেশ কয়েকবার উচ্ছেদ পরিকল্পনা করলেও স্থানীয়দের বাধার মুখে বন্ধ করতে হয় বারবার। রামিম চৌধুরী, এখন, খুলনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানে শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তারা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা স্থগিত করা এবং শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। নির্বাচনী আমেজের অবস্থা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এমন অচল অবস্থায় ঝিমিয়ে পড়েছে প্রচারণা। এমন পরিস্থিতি সৃষ্টির পেছনে রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন প্রার্থী ও ভোটাররা। মারুফ হাসানের প্রতিবেদন, ছবি তুলেছেন রায়হানুল ইসলাম। রাকসু নির্বাচন ঘিরে যে ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ, সেই ক্যাম্পাসে এখন যেন গুমট পরিবেশ। পোষ্য কোটা পুনর্বহাল ইস্যুতে আন্দোলন, আমরণ অনশন কর্মসূচি এবং শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পোষ্য কোটা স্থগিত করা এবং শিক্ষকের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতিতে শিক্ষক ও কর্মকর্তারা। হামলাকারীদের বিচার না করলে রাকসু নির্বাচন সহ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারিও দেন তারা। এই আন্দোলনের মাধ্যমে শিক্ষকদের লাঞ্ছিত করা, অফিসারদের লাঞ্ছিত করা, এটা একটা আমার মনে হয় যে রাষ্ট্রকে নস্যাৎ করার একটা ষড়যন্ত্র। কাদের ইন্ধনে তারা এই কাজটা করছে আমরা জানি না, তবে এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সমস্ত ক্লাস পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। নির্বাচনী আমেজের মধ্যেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ঝিমিয়ে পড়েছে প্রচারণা। নির্বাচনের 4 দিন আগে কর্মবিরতির মতো কর্মসূচিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবেই দেখছেন প্রার্থী ও ভোটাররা। প্রার্থী হিসেবে
আশঙ্কা করতেছি যে রাকসুটা আসলে মনে হচ্ছে না যে পূজার আগে কিংবা পূজার ছুটির আগে সম্ভব হবে। এটা টোটালি তাদের একটা ষড়যন্ত্র, কিভাবে আমাদের ৩৫ বছর পর হতে যাওয়া রাকসু টোটালি বানচাল করা যায়। শনিবার দিনভর দফায় দফায় বিক্ষোভ, আমরণ অনশনে বসা ৩ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেয়ার পর বাড়তে থাকে শিক্ষার্থীদের ক্ষোভ। প্রশাসনের সঙ্গে কর্মকর্তাদের আলোচনায় বসার পরও সমস্যার সমাধান না হওয়ায় উপাচার্যের বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া গ্রুপে পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত জানায় প্রশাসন। পোষ্য কোটা পুনর্বহাল ইস্যুতে একদিকে শিক্ষার্থী, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবস্থান। এতে বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন রাজশাহী। এ নিয়ে সবশেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, জানাবেন যে সিন্ডিকেট সভা কখন নাগাদ অনুষ্ঠিত হতে পারে এবং যেহেতু কর্মবিরতি চলছে সেক্ষেত্রে একাডেমিক কার্যক্রমে কি ধরনের প্রভাব পড়ছে এবং কিছুদিন পরে যেহেতু রাকসু নির্বাচন সেক্ষেত্রে কি অবস্থা দেখছেন ক্যাম্পাসের, সবশেষ পরিস্থিতি জানাবেন। সাকিব, সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। এখানে বিশ্ববিদ্যালয়ে পুরো থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। আপনি জানেন যে গতকাল থেকে শিক্ষার্থীরা যে বিক্ষোভ শুরু করে দিয়েছিল গতকাল রাত ৩টা সাড়ে ৩টা পর্যন্ত, সেই ধারাবাহিকতায় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জনসংযোগ দপ্তর থেকে এই পোষ্য কোটা স্থগিত করে একটি বিজ্ঞাপন দেওয়া হয়। এর পরপরই শিক্ষার্থীরা সেখান থেকে স্থান ত্যাগ করে এবং আজও কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষকদের পক্ষ থেকে একটি পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা আসে এবং আজকে সকাল থেকে তারা কিন্তু তাদের একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম থেকে দূরে আছেন এবং তারা এখানে তাদের যে অবস্থান ধর্মঘট সেটি কিন্তু পালন করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা শিক্ষার্থী এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা সার্টিফিকেট তোলার জন্য বা একাডেমিক কাজ করার জন্য যারা এসেছে তারা বিপাকে পড়েছেন। পাশাপাশি যেহেতু সন্নিকটে রাকসু নির্বাচন আর মাত্র 4 দিন পরে রাকসু নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা তাদের প্রচারণা কার্যক্রম চালানোর জন্য মূলত একাডেমিক ভবনগুলো এবং আবাসিক হলগুলোতে যায় এবং সেখানে যাওয়ার আগে শিক্ষার্থীরা এই পোষ্য কোটার পুনর্বহালের যে প্রতিবাদ সেখানেও অংশগ্রহণ করার কারণে তাদের যে নির্বাচনী প্রচারণার যে উচ্ছ্বাস ছিল সেটি কিন্তু অনেকটাই থমকে গেছে। এখন অনেকটাই অনিশ্চয়তার মধ্যে আছে রাকসু নির্বাচন 25শে সেপ্টেম্বর আদৌ হবে কিনা। কিছুক্ষণ পরে রাকসু নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা থাকবে কিনা এ বিষয়ে উপাচার্যের সঙ্গে একটি সিন্ডিকেট সদস্যদের জরুরি মিটিং আছে। সেখানেই মিটিং শেষেই মূলত জানা যাবে যে রাকসু নির্বাচন আদৌ হবে কিনা এবং বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটার যেটি সিদ্ধান্ত থাকবে কিনা সেটিও কিন্তু চূড়ান্তভাবে আমরা জানতে পারবো। এবং এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা বুঝতেই পারছেন যে কার্যক্রম এবং শিক্ষার্থীদের প্রচারণা কিন্তু অনেকটা থমকে আছে। সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন মারুফ হাসান। এবার জানাবো চাকসু নির্বাচনের খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে আজ প্রার্থী তালিকা যাচাই বাছাই করা হচ্ছে। এরপর আগামীকাল প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, জমা দেয়া মনোনয়নগুলোতে প্রয়োজনীয় তথ্যগুলো আছে কিনা, জব টেস্টের রসিদ, সমর্থকদের ছবি স্বাক্ষর বিষয়গুলো ঠিক মতো আছে কিনা তা যাচাই বাছাই করা হবে। এরপর মঙ্গলবার অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। বুধবার পর্যন্ত করা যাবে প্রার্থিতা প্রত্যাহার। এরপর 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তবে এরই মধ্যে প্যানেল ঘোষণা, ইশতেহার তৈরি ও প্রচারপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজও 2টি প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এখন পর্যন্ত মোট 11টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আবাসন সম্মত এবং স্বল্প মূল্যের খাবার নিশ্চিত করা। এদিকে রাজধানীর গুলশান ইস্টার্ন হাউজিংয়ে একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক রাজুকের প্লট দুর্নীতি মামলার 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণের শুনানিতে এমন নথিপত্র দাখিল করেন জব্দ তালিকার সাক্ষীরা। রোববার ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের 3 কর্মকর্তা সাক্ষ্য দেন। এছাড়াও এদিন সাক্ষ্য দেন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। এ নিয়ে 3 মামলায় 15 জন সাক্ষ্য দিয়েছেন।
পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 6 অক্টোবর ধার্য করেছেন আদালত। এর আগে সাক্ষীরা আদালতকে জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে নিয়ম বহির্ভূতভাবে পূর্বাঞ্চলে 30 কাঠা প্লট বরাদ্দ দিতে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে 23 জনের বিরুদ্ধে দুর্নীতির এসব মামলা করে দুদক। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। চাঞ্চল্যকর এই মামলায় নতুন নতুন তথ্য দিচ্ছে দুদক। এদিকে গেল রাতে চট্টগ্রামের আনোয়ারায় সাবেক মন্ত্রীর স্ত্রীর গাড়ি চালকের বাসা থেকে 23 বস্তা নথি উদ্ধার করে, যাতে ভারতসহ আরও নতুন 4 দেশের সম্পদের সন্ধান পেয়েছে দুদক। হোসেন জিয়াদ জানাচ্ছেন বাকিটা। দুদকের মামলায় রোববার সকাল 11টায় শুনানি শেষে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দেন দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। দুদক কর্মকর্তারা জানান, নাম সর্বস্ব এক প্রতিষ্ঠানের আড়ালে বিদেশে 25 কোটি টাকা পাচারের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। তাদের বিরুদ্ধে বর্তমানে 7টি মামলা চলছে। যুক্তরাজ্য, আমিরাত ও যুক্তরাষ্ট্রে 600রও বেশি বাড়িসহ 582 কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি এসব সম্পদ হস্তান্তরের চেষ্টা করলে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়। তখন দুর্নীতি দমন কমিশন তার এই ট্রান্সফার যাতে করতে না পারে, সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন। দুদক জানায়, এই রেড নোটিশ জারির আবেদন মঞ্জুরের কাগজ পুলিশ মহাপরিদর্শকের মাধ্যমে ইন্টারপোলে পাঠানো হবে, যাতে বিদেশে থাকা এ দম্পতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। অনুমোদন হয়েছে, আমরা এখন আইজিপির মাধ্যমে এটা ইন্টারপোলে পাঠাবো। এই প্রক্রিয়াটা আমরা দ্রুততম সম্পন্ন করব। ইন্টারপোলে পাঠানোর পর তাদের চলাচল বন্ধ হবে এবং তারা যে এখন সম্পত্তিগুলো হস্তান্তর করে ফেলছে, এই সম্পত্তি হস্তান্তর বন্ধ হবে এবং ভবিষ্যতে এই সম্পত্তিগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। এদিকে শনিবার ভোরে চট্টগ্রামের আনোয়ারায় রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের বাড়িতে অভিযান চালায় দুদক। সেখানে পাওয়া যায় 23 বস্তা নথিপত্র। অভিযানের খবরে এসব নথিপত্র কয়েকবার গোপনে সরিয়ে ফেলা হয়, যেখানে বিদেশে থাকা সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘর তালাবদ্ধ গত 3 দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে 23 বস্তা আলামত পাই। সেই আলামতগুলা এখনও বদ্ধ অবস্থায় আছে। আমরা 2-1টা টেস্ট কেসে খুলছিলাম, তো টেস্ট বেসে খুলে দেখলাম যে সাইফুল চৌধুরী যে বিদেশে যে সম্পদগুলো অর্জন করছে, এই সম্পদগুলার মালিকানা, সম্পদগুলার ভাড়া আদায়, সম্পদগুলোর যে বিভিন্ন ব্যয়ের তথ্য, এই তথ্যগুলো ওখানে রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সাবেক ভূমিমন্ত্রীর 2 ঘনিষ্ঠ সহযোগী আরামিড সিমেন্টের কর্মকর্তা আজিজ ও উৎপল দত্তকে রিমান্ডে নেওয়া হয়। তাদের তথ্যের ভিত্তিতে অভিযানে এসব নথিপত্র উদ্ধার করা হয়। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর পর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন 26 সেপ্টেম্বর। এছাড়া সফরকালে 30 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে অনুষ্ঠিত হাই লেভেল কনফারেন্সে অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক সভায় অংশ নেবেন তিনি। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন 4 রাজনৈতিক নেতা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। 2 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। সম্প্রতি নিউ ইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সফরকে কেন্দ্র করে বাংলাদেশ কনসুলেটে হামলার দায়ে কয়েকজন আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে যুক্তরাষ্ট্র। অপরাধ প্রমাণিত হলে দায়ীদের দেশে ফেরত পাঠানো হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।
এদিকে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় প্রধান উপদেষ্টার সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আবারও বিক্ষোভের ডাক দিয়েছে। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। দেশে নিষিদ্ধ কিন্তু প্রবাসে রাজনৈতিক কর্মসূচির নামে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সহিংসতায় জড়াচ্ছে আওয়ামী লীগ। লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের অনুষ্ঠানে হামলার চেষ্টা এবং নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে ভাঙচুর সবই যেন একটি পরিকল্পিত ধারাবাহিকতা। নিউ ইয়র্কে কনসুলেটে হামলা চালিয়ে শুধু সরকারি সম্পদ নয়, হুমকির মুখে ফেলে দেওয়া হয় প্রবাসী নাগরিকদের নিরাপত্তাও। সেবা গ্রহণে আসা প্রবাসীদের দিকে অপমানজনকভাবে ছোড়া হয়েছে ডিম। এবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সফর ঘিরে আবারও সরব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। তাদের ঘোষণা, উপদেষ্টা যেখানে যাবেন সেখানেই বিক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি বলছেন এবার তারা আরো ভয়ঙ্কর রূপে হাজির হবেন। 22 তারিখ থেকে যতদিন সে মাটিতে থাকবে আমাদের রূপ হবে ভয়ঙ্কর। আমরা এবার তাকে ভয়ঙ্কর রূপ দেখাবো। আগস্টের কনসুলেটে হামলার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক কনসাল জেনারেল বলেন আইন অমান্য করলে কড়া শাস্তি হতে পারে, এমনকি দেশে ফেরত পাঠানো। বিক্ষোভের ভাষাটাও পরিমিত হতে হবে। আপনারা কেউ বিদেশে যারা বাংলাদেশি প্রবাসে বাস করছেন প্রতিবাদের যে ভাষার সীমাটা অতিক্রম করবেন না। সীমা অতিক্রম করলে আলটিমেটলি কিন্তু আপনাকে এটা পে করতে হবে। বিভিন্ন সংস্থাগুলো আমাদেরকে কনফার্ম করেছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন বোধে কঠোর তাদের অভিবাসন নীতির কারণে তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন স্থানে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি। অধিবেশন চলাকালীন সময় বিক্ষোভ চলাকালীন সময় যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমাদের দেশের সম্মানকে অক্ষুণ্ণ করতে চায়, আমরা প্রবাসীরা এবং বিএনপি নেতাকর্মীরা সেটা শক্ত হাতে প্রতিহত করবে। দেশে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠন বিদেশে কিভাবে এমন সংগঠিত সহিংসতা চালাতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসীরা। তাদের মতে লন্ডন ও নিউ ইয়র্কের ঘটনার পর সরকার যদি আরো কঠোর হতো তাহলে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি নাও ঘটত। জাতিসংঘে প্রধান উপদেষ্টার এই সফর কূটনৈতিক পরিসরে যতটা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক পরিসরে ঠিক ততটাই উত্তেজনার কেন্দ্রবিন্দু। আওয়ামী লীগের সম্ভাব্য বিক্ষোভ, নিরাপত্তা ইস্যু এবং অতীত হামলার প্রেক্ষাপটে এই সফর কতটা নির্বিঘ্নে হয় সেটাই এখন দেখার বিষয়। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 5 আগস্টের পর বিএনপির বিরুদ্ধে বেশি প্রোপাগান্ডা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদ প্রবর্তনের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সবাইকে এক সুতোয় বাঁধতে চেয়েছিলেন। এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে পার্শ্ববর্তী দেশ থেকে যে ধরনের হুঙ্কার ক্রমাগতভাবে আসছে, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে, যেভাবে এগোচ্ছে এবং যে সমস্ত শক্তির উত্থান ঘটছে, এটাও এক ধরনের আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার অটুট রাখার জন্য একটা বড় ধরনের, আমি মনে করি যে একটা ষড়যন্ত্র চক্রান্ত পাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হবে, সুযোগ সন্ধান। বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্রী সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন, যাতে করে বিগত 2024-এর গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। পিআর পদ্ধতি নিয়ে সমাধান দলগুলোকেই করতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো অবস্থান নেই। সকালে কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে গোলটেবিল সভায় তিনি মন্তব্য করেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানিয়ে বলেন তার পেছানোর সুযোগ নেই। এই বিষয়ে সরকার এখানে যাবে না। এটা পলিটিক্যাল পার্টিরা তারা ডিবেট করছেন, তারা তাদের ফিউচারটা ডিসাইড করছেন কিভাবে কোন পথে যাবে। এই পুরো বিষয়ে গভর্নমেন্ট কোনো নাই, এটা জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস,
এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই, আর এই বিষয়ে গভর্নমেন্ট কোনো মানে যত কম কথা বলা যায়। মহালয়ার শুরু দুর্গা উৎসবের দিন গণনা। ভোরে চণ্ডীপাঠে আবাহন ঘটেছে দেবী দুর্গার, সূচনা হয় দেবীপক্ষের। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন মহিষাসুরকে বধ করার জন্যই পৃথিবীতে এই দিনে অবতরণ করেন দেবী দুর্গা। মহালয়ার 7 দিন পর 28 সেপ্টেম্বর মহাষষ্ঠী। বাকিটা জানাচ্ছেন তানজিলা খানমিম। ঢাকে পড়েছে কাঠি, আশ্বিনের হাওয়ায় হাওয়ায় বার্তা শারদীয়া দেবী দুর্গার আগমনের। অবসান হতে চলল সনাতন ধর্মাবলম্বীদের 1 বছরের অপেক্ষার। ভোরের আলো ফুটতেই শুরু হয় মহালয়ার ক্ষণ। কিছুক্ষণ চণ্ডীপাঠ আর মাঝে গান এবং নৃত্য পরিবেশনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলে 1.5 ঘণ্টা ব্যাপী মহালয়ার আয়োজন। আর এরই মধ্য দিয়ে মর্তে আহ্বান জানানো হয় দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে। শাস্ত্রমতে দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন এই মহালয়া তিথিতে। মহালয়া তিথিতেই দেবী দুর্গাকে মর্তে আগমন করেন। এই অর্থে মহালয়া তিথি পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। বছর পেরিয়ে আবারও মায়ের আগমনের প্রার্থনা করেন ভক্তরাও। পূজার আমেজ একদম শুরু হয়, আর প্রতি বছর এর জন্য ওয়েট করা। দেবীর আগমন উপলক্ষে দেবীকে আমরা আজ থেকে বরণ করে নিলাম। সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক শুভেচ্ছা। সবকিছু যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়, সবাই যেন সুখী থাকে। সবাই মিলে আমরা যেন খারাপটাকে ধ্বংস করে ভালো শক্তি, শুভ শক্তিকে জাগ্রত করতে পারি। মহালয়ার আয়োজন উপভোগ করতে এসে মুগ্ধতা প্রকাশ করেন প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রদূতরা। পূজা উদযাপনের কোনো শঙ্কা নেই ও পূজা নির্বিঘ্ন করতে প্রশাসনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। We all know Durga Puja is very important festival for all of us, and I feel so blessed to come back to the premises of Dhakeshwari Temple, and every time I come here I feel so blessed and more enlightened. I feel that way all the time. In the company of Ma Durga and all the wisdom and strength and light that she brings, we are transported to all those sentiments and emotions where we see peace, harmony, unity amongst all of us. And I'm really so honored to have this chance to come here. পুজো এবার বেড়েছে গতবারের চেয়ে, তার মানে উৎসবের আঙ্গিকটা প্রসারিত হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে, সরকার আমাদের নিশ্চিত করেছে। তারপর আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে, সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে। সকাল 9টায় হয় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। পুরাণ মতে মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা কখনো মহিষাসুরকে হত্যা করতে পারবে না। ফলে অসীম ক্ষমতাশালী মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে এবং বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চায়। তাই ব্রহ্মা, বিষ্ণু ও শিব ত্রয়ী সম্মিলিতভাবে মহামায়ার রূপে অমোঘ নারী শক্তি সৃষ্টি করেন এবং দেবতাদের 10টি অস্ত্রে সুসজ্জিত হয়ে সিংহ বাহিনী নিয়ে দেবী দুর্গা 9 দিন ব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত করেন। মহালয়ার অমাবস্যার সকালে পিতৃপুরুষরা পৃথিবী থেকে বিদায় নেন এবং কৈলাস পর্বত থেকে পৃথিবীতে রওনা করেন দেবী দুর্গা। সঙ্গে থাকে তার 2 কন্যা লক্ষ্মী, সরস্বতী এবং পুত্র গণেশ ও কার্তিক। এরপর 9 দিন ঘরে ঘরে ভক্তদের মাঝে তার কৃপা বজায় রাখেন দেবী দুর্গা। মহালয়ার দিনই পিতৃপুরুষ যারা পরলোক গমন করেছেন তাদের শান্তি কামনায় দেবী দুর্গার আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। তানজিলা খানমিম, এখন ঢাকা। আসন্ন দুর্গাপূজায় বাড়তি নিরাপত্তার জন্য 24 সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরের সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও বলেন, দুর্গাপূজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে 90,000 স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। আপনারা জানেন যে পূজা আমাদের শুরু হবে হলো 26 তারিখ থেকে
28 তারিখ থেকে, কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে হলো 24 তারিখ থেকে। আমরা এখন ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের যে থানা পুলিশ রয়ে গেছেন, তারপরে র্যাব, বিজিবি, আনসার এরও এখনও পেট্রোলিং করবে, বাট অন গ্রাউন্ড ডিপ্লয় হয়ে যাবে হলো 24 তারিখ থেকে। কক্সবাজার বা চিটাগাঙে থেকে না, এডিবিয়ানে যে বরগুনা, পটুয়াখালী, ভোলা এইসব এলাকা থেকেও কিন্তু চাউল এবং সার চলে যায়। এই জন্য আমরা স্পেশালি যেতে এটা সাগর দেওয়া যায়, নেভি এবং কোস্টগার্ডকে আমরা ইনস্ট্রাকশন দিছি এটা যেন যেইভাবে হোক এটা বন্ধ করতে হবে। আর আমাদের থেকে যায় এই সব জিনিস, আর আসে হলো মাদক, যেটা নিয়ে কোনো ইয়েই নাই, যেটা ক্ষতি ছাড়া ওটার কোনো লাভই নেই। বাংলাদেশের রেলওয়ে পরিচালিত হাসপাতালগুলোর অব্যবস্থাপনায় ক্ষুব্ধ খোদ রেলকর্মীরা। অভিযোগ, বাজেট স্বল্পতা, রক্ষণাবেক্ষণের অভাবের চিত্র সর্বোচ্চ দৃশ্যমান। চিকিৎসকরা জানান, নানা সংকট ও সীমিত লোকবল নিয়ে সেবা কার্যক্রম চলছে। জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদন। ঢাকার রেলওয়ে জেনারেল হাসপাতালের অনিয়মের নথি চলতি মাসেই এখন টেলিভিশনের হাতে আসে। সোর্সের দেওয়া তথ্যের সত্যতা যাচাই বাছাই করতে আমরা 1986 সালে 6 একর জমির উপর নির্মিত শান্ত ছায়া শীতল পরিবেশে ঘেরা হাসপাতালটিতে রেলপথের যাত্রী সেজে চিকিৎসা সেবা নিতে চাই। এ তো দেখি সোর্সের তথ্যের সাথে মিলে যাচ্ছে সব চিত্র। হাসপাতালে সকাল 11টা 30 মিনিটেও ল্যাবে মেডিকেল টেকনোলজিস্ট আসেনি, গাইনি বিভাগের ডাক্তারের উপস্থিতি নেই, নারী ও পুরুষ ওয়ার্ডে আলো পর্যন্ত জ্বলেনি। আছে হয়তো কোথাও আছে, আমি জানি না, আমার কর্তৃপক্ষের নিয়ে তারপর ইয়ে করে না। ওষুধপত্র বলতে এখান থেকে যেটা দেয় একটু দামি, ওটা বাইরে থেকে কিনতে হয় অ্যান্টিবায়োটিকটা। বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা স্বাক্ষরিত সদ্য জুন জুলাই মাসে হালনাগাদ করা এক চিঠিতে দেখা যায় হাসপাতালটিতে চিকিৎসকের সংখ্যা 6, নার্স 11 ও ফার্মাসিস্ট রয়েছে 10 জন। কিন্তু সরজমিনে গিয়ে দেখা গেল চলতি মাসে সকাল বিকাল রাত 3 শিফটে ভবনে মাত্র 1 জন করে নার্স দায়িত্ব পালন করছেন। চিকিৎসক ছিলেন 2 জন আর ফার্মাসিস্ট ছিলেন 1 জন। হাসপাতালটিতে এক্স-রে মেশিন নষ্ট, মেডিকেল সরঞ্জামও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। 7 জন ফার্মাসিস্টের পোস্ট, কিন্তু আমি কর্মরত আছি একা। আমার একাকে সবগুলি করতে হয়, এই ওষুধগুলি সাপ্লাই প্লাস পুষ্টি। এমন অবস্থায় কর্তব্যরত নার্স বললেন, সব কিছুতেই সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু এর মধ্যেই কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা। আমাদের নার্স তো একজন। এ বিষয়ে রেলওয়ে বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা জানান, সেবা প্রদানে অবহেলা, গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন তারা। সরকারি অফিস আদালত যেভাবে চলে না, মানে হসপিটাল মতন না, 9টা 5টা শুক্র শনি বন্ধ। এই হাসপাতালের বেহাল অবস্থার সত্যিকারের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তথ্য আছে বগুড়ার সান্তাহার এবং পাবনার পাকশি জংশন সংলগ্ন হাসপাতালেরও একই অবস্থা। সে চিত্র সহকর্মী মাসুদ রানার সহযোগিতায় আমরা তুলে আনতে চাই। সহকর্মীদের সাথে নিয়ে আমাদের এবারের গন্তব্য রেলওয়ের পশ্চিমাঞ্চল। রেল শহর ঈশ্বরদী, নদী বেষ্টিত বগুড়া ও পাবনা, এই 2 জেলায় 2টি হাসপাতাল রয়েছে, যেখানে রোগী নেই বললেই চলে। জরুরি ও বহির্বিভাগে শুনশান নীরবতা। ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট 8 জনের জায়গায় 2 জন কর্মরত আছে। রোগী ভর্তি থাকবে, যে খাওয়া দাওয়া দিয়ে লাগবে, সেগুলো কোনো ব্যবস্থাপনা নাই। এ বিষয়ে রেল ভবনে মহাপরিচালকের সাথে যোগাযোগ করতে 2 কার্যদিবস চেষ্টা করেও কোনো সদুত্তর পাইনি আমরা। আর রেলপথ উপদেষ্টা ফজলুল কবির খান জানান, রাষ্ট্রীয় কাজে বৈঠকে তিনি ব্যস্ত সময় পার করছেন। আমার নাম জাবেদ আব্দুল্লাহ, আমি এখন টেলিভিশনের প্রতিবেদক। স্যার আপনি কি পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সব মিলিয়ে 10টি হাসপাতাল রয়েছে, যার মধ্যে মোট শয্যা সংখ্যা 431টি। প্রশাসন সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ মাসে এই হাসপাতালগুলোর পরিচালনা ব্যয় প্রায় 45 থেকে 60 লাখ টাকার বেশি। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।
জেনজিদের সরকার বিরোধী সহিংস বিক্ষোভে উত্তাল ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় রাজপথে একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বন্যায় বরাদ্দ তহবিলে মন্ত্রীরা লুটপাটের অভিযোগ এনে সকাল থেকে রাজপথে নামে তরুণ প্রজন্ম। এদের বেশিরভাগই কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তাদের দমাতে দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে 50,000-এর বেশি পুলিশ। বন্যায় কষ্ট করা মানুষের সমস্যা সমাধানের অর্থ দুর্নীতির বিষয়টি কিছুতেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন বিক্ষোভকারীরা। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tvdot এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekhon tv।